নির্বাচনে ভূমিধস বিজয়ের পরে বিএনপি নির্বাচনের বিজয়ের একদিন পরে আজকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন এবং তারেক রহমান সেখানে সাংবাদিকদের উত্তর দিয়েছেন, নিজের লিখিত বক্তব্য বলেছেন, সেখানে অনেক কথা বলেছেন। কিন্তু সাংবাদিকদের প্রশ্ন উত্তরে দুটো ব্যাপার সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে। এক, এবারের ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিএনপি কতটা করল, আর এক, ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তারেক রহমান কি ভাবছেন। খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই দুইটা প্রসঙ্গ এবং এই দুইটা প্রসঙ্গের উত্তরে তারেক রহমান কি বললেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ যখন উঠছে তখন বিএনপি কতটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গেল, ভারতের সঙ্গে বিএনপি নতুন সম্পর্কের দিকে যাচ্ছে কিনা, বর্তমান সরকারের ভারত বিদ্বেষী রাজনীতি থেকে বেরিয়ে আসছে কিনা বাংলাদেশ। শোনা যাচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান, মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে বিএনপি, পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ অনেককেই আমন্ত্রণ জানানো হবে, এরকম কথা যখন শোনা যাচ্ছে তখন আমরা এটুকু নিশ্চিত করে বলতে পারি বিএনপির এই মন্ত্রিপরিষদের শপথে ভারতের প্রধানমন্ত্রী না আসলেও প্রধানমন্ত্রীর একজন হাই ভোল্টেজ প্রতিনিধি বাংলাদেশে আসতে পারেন। সেই সিগন্যাল ভারতীয় সাংবাদিকরা দিচ্ছেন। সেই প্রেক্ষাপটে ভারতের সঙ্গে সম্পর্কটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চলুন একটু জেনে দেখি ভারতের সঙ্গে সম্পর্ক এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই ব্যাপারে বিএনপির ভাবনা কি, আর সংবাদ সম্মেলনে অন্য গুরুত্বপূর্ণ দু একটি কথা কি উঠে আসলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিজয়ের পরে বিএনপির প্রথম সংবাদ সম্মেলন এবং সংবাদ সম্মেলন ফেস করলেন তারেক রহমান, সাথে সিনিয়র নেতাদের মঞ্চে তিনি রাখলেন। এটা একটা সৌন্দর্যের দিক ছিল যে বিএনপির টপ সিনিয়র নেতাদের তিনি মঞ্চে রেখেছিলেন। সেটা মানে একটু ভালো, মানে চোখে ভালো লাগার মতো ব্যাপার ছিল যে তারেক রহমান বিএনপির সিনিয়র নেতাদের সুসময়েও ভুলে যাননি। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারেক রহমান অনেক কিছু বললেন, নেতাকর্মীদের সারা দেশে শান্ত থাকার কথা বললেন। এরই মাঝে অভিযোগ উঠেছে সারা দেশে এনসিপি জামাত প্রচুর অভিযোগ করছে, তাদের উপরে আক্রমণ হচ্ছে। সেই ক্ষণে তারেক রহমান নেতাকর্মীদের শান্ত থাকতে বললেন। তিনি বললেন যে এই কারণে আমি কোনো বিজয় মিছিল যেন কেউ না করে, সেই ব্যাপারটাও বলেছি। তার মতো করে তিনি এই বিজয়টাকে বর্ণনা করেছেন। কিন্তু এখানে সবথেকে মুখ্য ব্যাপার হয়ে উঠেছে দুইটা প্রশ্ন, যেটা ওই ইন্ট্রোতেই বলেছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ভারতের সঙ্গে সম্পর্ক। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ব্যাপারে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা এসেছে মূলত প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন, যিনি এই মুহূর্তে ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকা থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। আগে থেকেই তিনি জনপ্রিয়। সেই খালেদ মহিউদ্দিন এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি দুইটা প্রশ্ন করেছেন। রাজনীতি কতটা কঠিন, এই বিজয় কতটা কঠিন ছিল, এরকম প্রশ্ন যেমন করেছেন, তেমনি তিনি বলছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার কথা উঠেছে। এবারের নির্বাচনে বিএনপি কতটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি কতটা এই নির্বাচনকে প্রভাবিত করেছে, এরকম প্রশ্ন করেছেন। এবং প্রশ্নের উত্তরে তারেক রহমান যেটা বলেছেন, কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন তাহলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তারেক রহমান অর্থাৎ মানে তারেক রহমান মানে আগের চাইতে মানে 2007-এ তিনি যখন লন্ডনে চলে যান সেই তারেক রহমান আর 2026-এর তারেক রহমানের মধ্যে যে একটা বড় পার্থক্য তৈরি হয়েছে, আমার মনে হয় যে খালেদ মহিউদ্দিনের মতো জাদ্রেল একজন সাংবাদিকের ছুড়ে দেওয়া তির্যক প্রশ্নে একেবারে গুগলি বলে, মানে লেগ স্পিনারদের সব থেকে বড় অস্ত্র হচ্ছে গুগলি। গুগলিতে তিনি বিভ্রান্ত হননি। খালেদ মহিউদ্দিনের ছোড়া গুগলি খুবই ভালো রক্ষণাত্মক ডিফেন্সিভ শট খেলেছেন এবং সেই শটে তিনি মানে একটা সিঙ্গেল রানও তুলে নিয়েছেন। অর্থাৎ
গুগলি তাকে পরাস্তও করতে পারেনি, আবার তিনি মানে সুন্দর একটা ড্রাইভ দিয়ে একটা সিঙ্গেল রানও দলের স্ট্রাইক রোটেটের কারণ মানে ব্যাপারটা তিনি অব্যাহত রেখেছেন। মনে হয়েছে যে খুবই কূটনীতিবিদের মতো, খুবই ঝানু কূটনীতিবিদের মতো তিনি উত্তর দিয়েছেন, কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন চতুর্দিকে উঠছে। জামাত থেকে অভিযোগ করা হচ্ছে, এনসিপির নাহিদ ইসলাম, যাকে এনসিপির নেতারা গণতন্ত্রের ইমাম বলেন, সেই গণতন্ত্রের ইমাম অভিযোগ করেছেন 10% ভোট কারচুপি হয়েছে। তো ইমাম সাহেব যখন বলেন 10% ভোট কারচুপি হয়েছে, সেহেতু সেটা তো আমলে নিতেই হবে, আমলে নিয়েছেনও খালেদ মহিউদ্দিন, এবং তিনি ছুড়ে দিয়েছেন প্রশ্ন বিএনপি কতটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলো। জবাবে তিনি বলেছেন যে এই মানে ভোটে জনগণকে আমাদের পক্ষে আনা, জনগণকে কনভিন্স করা, জনগণকে আমাদের যে অঙ্গীকার, আমাদের যে কর্মপরিকল্পনা সেগুলো বোঝানো এবং আমাদের দলের প্রতি আস্থা তৈরি করা, জনগণকে কনভিন্স করা, এটাই হচ্ছে আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। জনগণকে কনভিন্স করার মাধ্যমেই আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছি এবং সেই ইঞ্জিনিয়ারিং করে আমরা জিতেছি। আমার মনে হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পরে সব থেকে ভালো একটা ডিফেন্সিভ শট রাজনীতির মাঠে দেখা গেল। খালেদ মহিউদ্দিনের এই কথায় মানে প্রশ্নে অবশ্য সেখানে হাসাহাসি তৈরি হয়েছিল। তিনি নিজেও এই প্রশ্নটা করে কতটা পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এই প্রশ্নও চতুর্দিকে ওঠা শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু মানে সাংবাদিকের কাজ তো তির্যক প্রশ্ন করাই হওয়া উচিত। সাংবাদিকের কাজ তো এমন হওয়া উচিত নয় যে প্রশ্ন করতে আসিনি, প্রশংসা করতে এসেছি, যেটা আমাদের দেশের সাংবাদিকতার একটা ট্র্যাডিশন হয়ে গেছে, যেটা স্বয়ং একটি বড় পত্রিকার, বড় বাংলাদেশের টপ বাংলা পত্রিকার সম্পাদককে দেখেছি আমাদের প্রধান উপদেষ্টার প্রথম সাক্ষাৎকার তিনি বাংলাদেশের সাংবাদিক হিসেবে যখন নিয়েছিলেন, তখন মনে হয়েছে যে প্রধান উপদেষ্টাকে তেল মারতে গিয়েছেন তিনি, সাক্ষাৎকার নিতে যাননি। সেটা তো সাংবাদিকের কাজ নয়। অন্য আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠেছে, সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে বিএনপি সম্পর্কটা কিভাবে তৈরি করতে চায়। ভারতের সঙ্গে সম্পর্ক যেটা বলেছি যে বিএনপির শপথে ভারতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি আসতে পারে, এই ব্যাপারগুলো, এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এস জয়শঙ্করের ছুটে আসা, এরপরে বিজয়ের পরে তারেক রহমানকে সরাসরি নরেন্দ্র মোদীর ফোন দিয়ে অভিনন্দন জানানো, এই ব্যাপারগুলো একটা সিগন্যাল দেয় যে ভারতের সঙ্গে বিএনপির এক ধরনের ইন্টারনাল সমঝোতা হয়েছে এবং ভারতের সঙ্গে তারা সম্পর্ক তৈরি করতে চায়। কিন্তু বিএনপি টেকনিক্যালি প্রকাশ্যে সেটা বলা থেকে বিরত থাকছে। বিএনপির মানে তারেক রহমানের উত্তর এটা ছিল যে আমরা অবশ্যই সম্পর্ক ভালো করতে চাই, প্রতিবেশীর সঙ্গে আমরা ভালো সম্পর্ক করতে চাই, সবার সঙ্গেই ভালো সম্পর্ক করতে চাই, কিন্তু সেই সম্পর্কটা অবশ্যই বাংলাদেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে, বাংলাদেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা অবশ্যই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চাই। অর্থাৎ এখানেও একটা কূটনৈতিক উত্তর, সরাসরি মানে ওই কোনো ধরনের বিতর্কের মধ্যে না যাওয়া, কারণ বিতর্কের মধ্যে যাওয়ার মতো কোনো কথা বললেই তারেক রহমানের এগেনস্টে ওই প্রতিপক্ষ মিছিল শুরু করবে যে ভারতের মানে এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে এখানে। এই ব্যাপারে তাকে সচেতন থাকতেই হবে, খুবই স্বাভাবিক। এরই মাঝে তো অভিযোগ উঠেছে যে মানে আওয়ামী লীগ এবং ভারতের মেকানিজমে বিএনপি জিতেছে। এনসিপির নেতা, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন আওয়ামী লীগ এবং ভারতের সহায়তায় বিএনপি জিতেছে। আবার কখনো কখনো বলেছেন যে মানে এই কথা যেমন বলেছেন তেমনি আবার বলেছেন মেটিকুলাস ডিজাইনে বিএনপিকে 2/3 আসনে বিজয়ী করা হয়েছে। মানে সমালোচনা চলছে। সুতরাং সমালোচনার মধ্যে শপথ নেওয়ার আগেই একটা বিতর্কের মধ্যে তিনি পড়তে চাননি বলে কূটনৈতিক উত্তর দিয়েছেন। তবে আমাদের জানা সূত্র বলছে ভারতের সঙ্গে বিএনপি আগের যে কোনো সময়ের চাইতে অনেক ভালো সম্পর্ক তৈরি করতে চায় এবং নরেন্দ্র মোদীর এই সরকার থাকাকালীনই এই সম্পর্কটা জোড়া লাগছে, এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। তার মানে বর্তমান সরকারের যে ভারত নীতি, সেই নীতিতে একটা বড় পরিবর্তন আসছে। বর্তমান সরকার যাওয়ার পরে অবশ্য অনেক কিছুই বের হবে, অনেক কিছুই বের হতে থাকবে যে ভারতের সঙ্গে এই ইচ্ছাকৃত খারাপ সম্পর্ক কিংবা যুদ্ধাবস্থা তৈরি করার পেছনে মূল কলকাঠিটা কারা নাড়িয়েছে, কাদের ইন্ধনে এই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট ভারত বিরোধী রাজনীতি বাংলাদেশে অনেক বেশি উস্কে দিয়েছিলেন।
যেটা করে প্রতিবেশী হিসেবে আমাদের কোনো লাভ নেই, কারণ এত বড় একটা বৃহৎ পরাশক্তি যারা আমাদের তিন দিকে ঘিরে রেখেছে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করে যাদের উপরে আমরা মানে চালের উপরে নির্ভরশীল, পেঁয়াজের উপরে নির্ভরশীল, মসুরের ডালের উপরে নির্ভরশীল, অনেক কিছু, ভারত বাংলাদেশ মানে বর্ডার বন্ধ হলে, আমদানি রপ্তানি বন্ধ হলে বাংলাদেশে সেটা নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে কী প্রভাব ফেলে সেটা আমরা খুব ভালোভাবে জানি। সেরকম একটা মানে রাষ্ট্রের সঙ্গে শত্রুতামূলক সম্পর্ক তৈরি করা যে বুদ্ধিমানের কাজ নয়, সেটা নিশ্চয়ই বিএনপি কার্যকরভাবে উদ্যোগের মাধ্যমে বাস্তবায়ন করবে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।